শেখ মুজিব সাহেব যেমন তার কিছুই করার ছিল না, তাকে বন্দি করে নিয়ে গেল পাকিস্তানে, আমাদেরও কিছু করার ছিল না, আমরা থেকে গেলাম এখানে। এখন আমরা কি করবো? জামাত ইসলামীকে মিন করতেছি। তাহলে জামাত ইসলামের জন্য পথ দুটো হলো, দেশের ভিতর থেকে তারা যুদ্ধ করবে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, আর না হয় তারা পক্ষ নেবে পাকিস্তান সেনাবাহিনীর। মাঝখানে কিছু করার কোনো সুযোগ কোনো রাজনৈতিক দলের ছিল না। এই জন্য শুধু জামাত না, যারা ও দেশে যেতে পারেননি ইন্ডিয়ায়, তারা সকলেই কিন্তু এক পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু বাকিদের প্রসঙ্গ আসে না। আমাদেরটা আসে কেন? আমাদেরটা আসে ওই কারণে যে বাকি দলগুলো ইতিমধ্যে তাদের কার্যক্রমের মাধ্যমে জাতির সামনে তারা নিজেদের অবস্থান সেইভাবে তুলে ধরতে পারেন। রাজনীতিতে এখন তাদের অবস্থানটা সেই রকম উল্লেখযোগ্য নয়। যেহেতু তাদের অবস্থানটা উল্লেখযোগ্য নয়, সেই কারণে তাদেরকে কেউ হেডেক হিসাবে নিচ্ছে না, তারা সবাই আউট। এবং সাবজেক্ট হিসাবে থেকে গেল জামাত ইসলামী। ইয়েস, জামাত ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল, এটা কোনো রাজনীতিতে অপরাধ না। তখন কিন্তু পাকিস্তানের অংশ ছিল পূর্ব পাকিস্তান। শেখ মুজিবুর রহমান সাহেব তিনি কিন্তু দেশ স্বাধীন করার জন্য এই মিটিং করেন, তিনি করেছেন তার অধিকার এস্টাবলিশ করার জন্য। জনগণ যাকে রায় দিয়েছে তার হাতে ক্ষমতা দিতে হবে, এটা বোঝানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত হলো না, তারা ঝাঁপাইয়ে পড়লো। শেখ মুজিব সাহেব নিজে কিন্তু স্বাধীনতার প্রক্লেমেশন দিয়ে যেতে পারলেন না। প্রসঙ্গত এটা সবসময় বলতে চাই না, কিন্তু এখন প্রশ্নের কারণে উত্তর দিতে গিয়ে বাধ্য হলাম বলতে। আমি একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। জামাতের আমির না জানি দুদিন পরে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন। বয়স আর একটু বেশি হলে বোধহয় নিজেকে মুক্তিযোদ্ধার দাবি করে বসতেন। ওনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছি। উনি খুব ভয়ঙ্করভাবে জামাতের অপকর্ম একটু ঢেকে, আবার অনেক ক্ষেত্রে জাস্টিফাই করে ওনাদের নেতাদেরকে, অর্থাৎ যারা যুদ্ধাপরাধী ছিলেন, তাদেরকে হিরো বানানোর প্রচেষ্টায় লিপ্ত হয়েছেন এবং জামাতের ইমেজ ক্লিনস করার পরিকল্পনা উনি হাতে নিয়েছেন। সত্যকে মিথ্যার সাথে উনি মিশ্রণ করছেন, কিন্তু জামাতের আমির ভুলে গেছেন যে সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করা এটা কোরআনের ইনস্ট্রাকশনের বিরুদ্ধে। কেউ যদি কোনো অন্যায় করে তাহলে সেটা স্বীকার করায় কেউ ছোট হয় না। জামাতের আমির ওনার কথাবার্তায় যে বিষয়গুলো বলেছেন, যে প্রথমত বাংলাদেশের যুদ্ধকালীন সময়ে যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, অর্থাৎ যারা পাকিস্তানের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিল, তারা সবাই, মানে আওয়ামী লীগ এবং আরও কয়েকটি গ্রুপ বাদে, তারা সবাই পাকিস্তানের পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। ডাহা মিথ্যা কথা। এবং তিনি আরও বলতে চাইছেন যে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে দুটো অংশ আছে। একটি অংশ হচ্ছে যারা স্বাধীনতার পক্ষে থেকে যারা বাংলাদেশের বাইরে চলে গিয়েছিল, এবং আরেকটি অংশ যারা বাংলাদেশে ছিল। যারা বাংলাদেশে ছিল তারা উপায় ছিল দুটি: এই পাকিস্তানি বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করা অথবা পাকিস্তানের পক্ষে থাকা। উনি পাকিস্তানের পক্ষে থাকায় কোনো প্রবলেম দেখছেন না। উনি বলছেন যে যারা কিনা ঘরবাড়ি জ্বালিয়েছে, যারা ধর্ষণ করেছে, এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যারা করেছে, তারা ছাড়া পাকিস্তানি বাহিনীদের পক্ষে বা পাকিস্তানের পক্ষে থাকায় উনি কোনো সমস্যা দেখছেন না। এবং উনি আরও বলেছেন যে বঙ্গবন্ধু উনি স্বাধীনতা ঘোষণা করে যেতে পারেননি। সবই মিথ্যা কথা, সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করা। বঙ্গবন্ধু 7ই মার্চে যে ভাষণ উনি দিয়েছিলেন, সেখানে উনি বলেছিলেন, আমার উপর আপনাদের আস্থা আছে? সবাই বলেছিল হ্যাঁ আছে। আর উনি ছাড়া বাংলাদেশের পক্ষে আর কেউ বার্গেনিং এজেন্ট ছিলেন না। বঙ্গবন্ধুই বাংলাদেশের বাঙালির অধিকারের জন্য উনি সংগ্রাম করছিলেন, আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের অধিকার চেয়েছিলেন। উনি বলেছিলেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলাদেশের মানুষের অধিকার চাই। এবং বলেছিলেন জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ওনার ব্যক্তি উনি ইম্পর্টেন্ট না সেখানে, কারণ আমরা বারবার নির্বাচিত হয়েও আমরা এদেশের, অর্থাৎ বাংলার মসনদে আমরা বসতে পারিনি। বাংলাদেশের মসনদে বসা, নিজেদের দেশ নিজেরা শাসন করা,
এটা আমাদের অধিকার, যা থেকে আমরা বারবার বঞ্চিত হয়েছি পাকিস্তান আমলে। বঙ্গবন্ধু সেই দিকে ইঙ্গিত করেছিলেন। শুধু বঙ্গবন্ধুই তো নয়, সেখানে নির্বাচিত প্রতিনিধি যারা ছিলেন, অর্থাৎ আওয়ামী লীগ অ্যাবসলিউট মেজরিটি পেয়েছিলেন, তারা তো দেশ শাসন করার অধিকার পাবে, তা কিন্তু তারা পাচ্ছিল না। বঙ্গবন্ধু সেই দিকে ইঙ্গিত করেছিলেন এবং আরও বলেছিলেন যে আর একটি গুলি যদি চলে তাহলে আর জন্মের মতো মুখ দেখা দেখি হবে না। দ্যাট ডাজ মিন হোয়াট ডাজ দ্যাট মিন? সেটাই হচ্ছে স্বাধীনতা। শফিকুর রহমান সাহেব উনি মার্চের 2 তারিখ 3 তারিখে যেই বিষয়গুলি ঘটেছিল, যেমন স্বাধীনতার ইস্তেহার পাঠ, স্বাধীনতার পতাকা উত্তোলন, এগুলো উনি বেমালুন পাশ কাটিয়ে গেছেন। ওই যে সত্যের সাথে মিথ্যা উনি মিশ্রণ করেছেন রাজনৈতিক উদ্দেশ্যে, জাতির সাথে হিপোক্রেসি করছেন। উনি ভুলে গেছেন যে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে যখন এই পাক বাহিনী ঢাকায় গণহত্যা চালালো 25শে মার্চ কালো রাতে, এবং যখন হাজার হাজার বাঙালিদেরকে হত্যা করলো জাস্ট বাঙালি হওয়ার কারণে, তখন ওদের সাথে আমার যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। উনি তখন লাশ দেখেননি? উনি কি তখন বাংলাদেশের মানুষদের মৃত শরীর কাক খাচ্ছে, কুকুর খাচ্ছে, ওনার পরিবারে কি কেউ দেখেনি? তাহলে প্রশ্ন হচ্ছে, উনি কিভাবে বলেন যে তখনও এরপরেও সেই পাকিস্তানিদের সাথে আমাদের থাকা কোনো রাস্তা ছিল? তাদের পক্ষে কেন আমরা থাকব, যখন বাঙালি হওয়ার কারণে আমাদের উপরে পাঞ্জাবি বাহিনী গুলি চালাচ্ছে? তখন তাদের সাথে থাকা, এবং শুধু থাকা নয়, তাদের সাথে বাহিনী গঠন করে আমাদের মুক্তিযোদ্ধাদের, যারা কিনা বাঙালিদের বাঁচানোর জন্য যুদ্ধ করছে, তাদেরকে গুলি করা কি অন্যায় ছিল না? আমাদের সংসদ কি তখন সেই রেসকোর্সের ময়দান ছিল না 7ই মার্চের পরে? তাহলে উনি যখন বলছেন যে পাকিস্তানি বাহিনীদের সঙ্গে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাহলে প্রশ্ন হচ্ছে, কেন আপনার দল ওই সময় যুদ্ধকালীন সময়ে নির্বাচন অনুষ্ঠানের কথা বলছিল? কেন আপনাদের নেতারা সে টিক্কা খানের সাথে মিটিং করছিল? কেন আপনাদের নেতারা বাহিনী গঠন করে সেই পাকিস্তানিদের দোসর হচ্ছিল? কেন আমাদের মা বোনদেরকে সেই পাক বাহিনীর হাতে তুলে দিচ্ছিল ক্যাম্পে? সবই বেমালুম মিথ্যা কথা। দেশি বিদেশি নানা পত্রিকায় উঠে এসছে, অসংখ্য প্রমাণাদি আমাদের কাছেই আছে যে আমাদের মেয়েদেরকে সেই সকল বন্দিশালায় বন্দি করে রেখেছিল। তারা নিজের মাথার চুল কেটে নিজের আত্মহত্যা পর্যন্ত করেছিল ধর্ষণের শিকার হতে হতে। সবই মিথ্যা। কত ওয়ার চিলড্রেন জন্ম হয়েছিল, সবই মিথ্যা। কত বীরঙ্গারা ছিল, সবই কি মিথ্যা? আসলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারা যেন তৃণ সমদহে, কি করার উপায় ছিল তা জেরাই খান পান্না স্যার খুব ভালোভাবে বলেছেন। আপনি 1 কোটি মানুষ, 98 লাখ বলে আমি 1 কোটিই ধরলাম, ইন্ডিয়াতে গেছে। আর 5.5 কোটি, তখন জনসংখ্যা ছিল 6.5 কোটি। 5.5 কোটি বাংলাদেশের ভেতর ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে সামান্য কিছু মুক্তিযোদ্ধা ঢুকছেন অক্টোবরে। এই অক্টোবর পর্যন্ত যুদ্ধ কারা চালাইছে? এই দেশের জনগণ। তারা রাজাকারের অস্ত্র নিয়ে, আমার কাছে এখনও যদি চান আমি আমার গ্রেটার বরিশাল অঞ্চলে বলতে পারবো। বরিশাল গ্রেটার অঞ্চলের সাথে তো বর্ডার নাই ভারতের, যেটা ভারতে যাবে। বর্ডার নাই মায়ানমারের, যে মায়ানমারে যাবে। তাইলে এরা করছে কি, এরা নিজস্ব পুলিশ লাইনের অস্ত্র, এই বিভিন্ন জায়গার অস্ত্র জোগাড় করে রাজাকার যাইতেছে 4-5 জনের খালি হাতে ধরে অস্ত্র নিছে। এখন আমি নাম বলতে পারি, আগরপুরের, বরিশালের বাবুগঞ্জ থানার আগরপুরের নুরু কমান্ডার জীবিত আছে। কী অবস্থা আছে আমি জানি না। খালি হাতে অস্ত্র নিয়ে রাজাকারের কাছ থেকে কাড়িয়ে নিছে। অদূত কমান্ডার মারা গেছে। একসময় পার্লামেন্টের হয়েছিল। অদূত কমান্ডারের অনেক সুনাম বদনাম আছে, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসে তাদের নাম থাকবে। কাদের কমান্ডার গৌরনদীর, মজিদ কমান্ডার ওহাব খান বাবুগঞ্জের, যার মেয়ে এবার উপজেলা চেয়ারম্যান হয়েছে। এরা তো কেউ ভারতে যায় না। আপনি করলেন কি, মুক্তিযুদ্ধ এই দেশে যারা ছিল, সে এক্সেপ্ট এ ফিউ পিপল, রাজাকার কিছু বাদে, এবং পাকিস্তানে বিলিভ করে তারাও কিন্তু আতঙ্কে ছিল।
তারাও কিন্তু আতঙ্কে ছিল। ইভেন মুসলিম লীগও কিন্তু আপনি খেয়াল করে দেখেন, জামাত যেভাবে পাকিস্তানি আর্মির সাথে সহযোগিতা করছে, মুসলিম লীগের ইতিহাস দেখবেন যে মুসলিম লীগ কিন্তু এভাবে করে নাই। আমার এক্সপিরিয়েন্স, অন্যান্য অনেক দল ছিল তখন, তারা সেভাবে তো সহযোগিতা করে নাই। কারণ যারা দেশের বাইরে যেতে পারেনি কিন্তু দেশের ভেতরে ছিল, তারা অনেকেই এই রাজাকারদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে এই পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। মিথ্যাবাদী আপনি আসলে রাজাকারের, নাহলে আল বদর, নাহলে আল শামসের সন্তান, কোনো মুক্তিযোদ্ধার সন্তান অথবা কোনো মুক্তিযুদ্ধের শহীদের সন্তান কোনো অবস্থাতেই জামাতের নেতা হতে পারে না। আমি বিশ্বাস করি না। আপনারা যতই হিপোক্রেসি করেন না কেন, আমরা ইতিহাস জানি। শফিকুর রহমান সাহেব, সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যাবে না, ঢাকতে আপনারা পারবেন না।